যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। যুদ্ধবিরতি মানে হলো পরবর্তী চাল আরও সতর্কভাবে দেওয়ার প্রস্তুতি। আর ঠিক এই কারণেই আমেরিকার সাথে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন তার প্রথম বিদেশ সফরের জন্য গন্তব্য বেছে নিলেন, তখন তিনি ইউরোপে যাননি, রাশিয়ায়ও যাননি, চীনেও যাননি, তিনি গেলেন পাকিস্তানে। এবং শুধু গেলেন বললে ভুল হবে, যেভাবে গেলেন, যে নিরাপত্তা বলয়ে গেলেন, আকাশপথে যা ঘটল সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পাকিস্তান, কেন এই মুহূর্তে, আর এই সফরের আসল বার্তা কাদের উদ্দেশ্যে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে সামনে আসে এমন কিছু তথ্য যেগুলো পুরো চিত্রটাকে সম্পূর্ণ বদলে দেয়। একজন রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে যান তখন নিরাপত্তা ব্যবস্থা থাকাটা স্বাভাবিক, কিন্তু এবার যা ঘটল সেটাকে স্বাভাবিক বলার কোনো সুযোগ নেই। তেহরান থেকে ওঠার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিমানকে ঘিরে ধরে ইরানের MiG-29 যুদ্ধ বিমানের একটি পূর্ণ বহর। MiG-29 যেটি এখনও বিশ্বের অন্যতম কার্যকর এয়ার সুপিরিয়রিটি ফাইটার হিসেবে বিবেচিত হয়। ইরানের নিজস্ব আকাশসীমায় নিজেদের যুদ্ধ বিমান দিয়ে প্রেসিডেন্টের বিমানকে এসকর্ট করা, এটা একটা শক্তিশালী বার্তা। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রেসিডেন্টের বহরে আরও একটি বিমান ছিল, যেটি নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। একটি রাডার বিমান, বিভিন্ন সূত্রে এটিকে সাব রাডার এয়ারক্রাফট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের বিমানের কাজ কি? সহজ করে বললে এটি আকাশের চোখ। সাধারণ যুদ্ধবিমান যেখানে নিজের সেন্সরের ওপর নির্ভর করে শত্রু শনাক্ত করে, সেখানে এই রাডার বিমান কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত আকাশে যা কিছু উড়ছে সবকিছুর অবস্থান, গতিপথ এবং ধরন শনাক্ত করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সরাসরি ইরানের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ প্রেসিডেন্টের বিমান যতক্ষণ আকাশে ছিল ততক্ষণ ইরানের মিলিটারি কমান্ড প্রতিটি মুহূর্তে জানতো আশপাশে কি আছে, কোনো হুমকি আছে কিনা, কোনো অচেনা বিমান আসছে কিনা। এখন প্রশ্ন হলো, ইরান কেন এত ভারী নিরাপত্তা ব্যবস্থা নিল? শুধুই কি রুটিন প্রোটোকল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? একটা বিষয় মনে রাখতে হবে, ইরানের আগের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 2024 সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। সেই ঘটনা ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অনেক বিশ্লেষকই তখন প্রশ্ন তুলেছিলেন, প্রেসিডেন্টের নিরাপত্তায় কেন এত ফাঁক ছিল? সেই ঘটনার পর ইরান তার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে এবং এবারে পাকিস্তান সফরে সেটাই দৃশ্যমান হলো। MiG-29 এসকর্ট রাডার বিমান, কমান্ড সেন্টারযুক্ত বিশেষ প্রেসিডেন্সিয়াল বিমান, পুরো ব্যবস্থাটাই বলছে ইরান আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। কিন্তু শুধু নিরাপত্তার দিক থেকে ব্যাপারটা দেখলে পুরো ছবি বোঝা যাবে না। ইরানের আকাশসীমা ছেড়ে যখন প্রেসিডেন্টের বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করে, তখন ইরানি যুদ্ধ বিমানগুলো ফিরে যায় এবং ঠিক সেই মুহূর্তে পাকিস্তান বিমান বাহিনীর দায়িত্ব নেয়। আর পাকিস্তান যে বিমান পাঠালো প্রেসিডেন্টের নিরাপত্তায়, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। F-17 থান্ডার। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমানকে অনেকে হালকাভাবে দেখেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় 2000 থেকে 2300 কিলোমিটারের কাছাকাছি পৌঁছতে পারে। একসাথে 4 টনেরও বেশি অস্ত্র বহন করতে সক্ষম, গাইডেড বোমা, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, এমনকি বিভিন্ন ধরনের রকেটও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাটে সক্ষম, অর্থাৎ শত্রুকে চোখে দেখার আগে আঘাত করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রেসিডেন্টের বিমানের সাথে প্রায় 8টি F-17 থান্ডার দেখা গেছে। 8টি! একজন বিদেশি রাষ্ট্রপ্রধানের জন্য 8টি যুদ্ধ বিমানের এসকর্ট, এটা শুধু সম্মানের প্রদর্শন নয়, এটা একটা কূটনৈতিক বিবৃতি। পাকিস্তান এই সফরের মধ্য দিয়ে বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিল, ইরানের সাথে তাদের সম্পর্ক এখন আর শুধু আঞ্চলিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন কৌশলগত মাত্রায় পৌঁছেছে। এখানেই আসল বিশ্লেষণ শুরু হয়। আমেরিকার সাথে যুদ্ধবিরতির পর ইরান এখন একটি অত্যন্ত জটিল অবস্থানে আছে। একদিকে তাকে দেখতে হচ্ছে যে সে আসল আলোচনায় আগ্রহী, শান্তি চায়। অন্যদিকে তাকে নিশ্চিত করতে হচ্ছে যে যুদ্ধবিরতি মানে আত্মসমর্পণ নয়, ইরানের আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ণ আছে। এই দুটো বার্তা একসাথে দেওয়ার জন্য পাকিস্তান সফরটি ছিল কৌশলগতভাবে নিখুঁত পছন্দ। কারণ পাকিস্তান এমন একটি দেশ যেটি একই সাথে পারমাণবিক শক্তিধর, চীনের ঘনিষ্ঠ মিত্র, আমেরিকার সাথে জটিল সম্পর্কের মধ্যে আছে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান পাকিস্তানে গিয়ে একসাথে কয়েকটি কাজ করলো। আমেরিকাকে দেখালো যে তার মিত্র আছে, ইসরায়েলকে দেখালো যে পারমাণবিক শক্তিধর দেশের সাথে তার সম্পর্ক আছে, এবং চীনকে দেখালো যে সে চীনের কৌশলগত পার্টনারের সাথে সরাসরি সম্পর্ক গভীর করছে। একটি সফরে 3টি বার্তা, এটাই কূটনীতি। এই সফরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কিছু মন্তব্য করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি পাকিস্তান ইসরায়েল সম্পর্কের অবনতির ইঙ্গিত দিয়েছেন। এখানে একটু গভীরে ভাবুন, পাকিস্তান এবং ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয়নি। তাহলে নেতানিয়াহু কেন হঠাৎ পাকিস্তান প্রসঙ্গে কথা বললেন? কারণ ইসরায়েল খুব ভালো করে বুঝছে, ইরান এবং পাকিস্তানের মধ্যে যদি সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার ভারসাম্য বদলে
বদলে যাবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক প্রযুক্তি, এই দুটো যদি কোনোভাবে এক প্ল্যাটফর্মে আসে সেটা ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। তাই নেতানিয়াহুর এই মন্তব্য কোনো আকস্মিক প্রতিক্রিয়া নয়, এটি একটি সুচিন্তিত সতর্কবার্তা পাকিস্তানের প্রতি এবং ইরানের প্রতি। কিন্তু লক্ষণীয় বিষয় হলো পাকিস্তান এই মন্তব্যের কোনো জবাব দেয়নি। কূটনীতিতে নীরবতা একটি বিবৃতি। পাকিস্তানের নীরবতা বলছে ইসরায়েলের হুমকির কাছে তারা অপ্রাসঙ্গিক। একটি বিষয় আলাদা করে আলোচনা করা দরকার। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে বিমানে ভ্রমণ করেছেন সেটি কোনো সাধারণ সরকারি বিমান নয়। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী এটি মিরাজ এয়ারলাইন্সের একটি বিশেষ সংস্করণ। এই বিমানের ভেতরে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট আকাশে থাকা অবস্থায়ও ইরানের সকল সামরিক ঘাঁটির সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারেন, কমান্ড চেইন অক্ষুণ্ণ রাখতে পারেন। এটাকে আমেরিকার এয়ারফোর্স ওয়ানের সাথে তুলনা করা যায়। পার্থক্য হলো আমেরিকা তাদের প্রেসিডেন্সিয়াল বিমানের সক্ষমতা নিয়ে খোলাখুলি কথা বলে, কারণ সেটাই তাদের কৌশল, শক্তি দেখানো। ইরান সাধারণত এই বিষয়ে চুপ থাকে, কিন্তু এবারের সফরে ইরান ইচ্ছাকৃতভাবে এই তথ্যগুলো প্রকাশ হতে দিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ ইরান চাইছে বিশ্ব জানুক তাদের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা এবং বিশ্বমানের আগের মতো কোনো দুর্ঘটনা বা হামলা তাদের নেতৃত্বকে আর ক্ষতি করতে পারবে না। পাকিস্তানে পৌঁছানোর পর প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে একাধিক বৈঠক করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার মূল বিষয়গুলো ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যৎ কৌশলগত সহযোগিতা। কিন্তু এই বৈঠকগুলো যে বিষয়গুলো সরকারিভাবে প্রকাশ করা হয়নি সেগুলোই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই সফরে শক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে ইরানের গ্যাস পাইপলাইন প্রকল্প এবং পাকিস্তানের গোয়াদর বন্দরকে কেন্দ্র করে যৌথ কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বছরের পর বছর ধরে আটকে আছে, মূলত আমেরিকার চাপে। কিন্তু এখন যুদ্ধবিরতির পর ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ কিছুটা হালকা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আর এই সুযোগে ইরান চাইছে এই পাইপলাইন প্রকল্প দ্রুত এগিয়ে নিতে। অন্যদিকে গোয়াদর বন্দর, যেটি চীনের সিপেক প্রকল্পের অংশ, সেখানে ইরানের সম্পৃক্ততা বাড়লে পুরো আরব সাগর অঞ্চলে ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে। এই সফর শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব কবে শুরু হচ্ছে? মাসুদ পেজেশকিয়ানের এই পাকিস্তান সফর শুধু দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক ভিজিট নয়, এটি ছিল একটি সুচিন্তিত, সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ, যেটার মধ্য দিয়ে ইরান বিশ্বকে জানিয়ে দিল যে যুদ্ধবিরতি মানে দুর্বলতা নয়, বরং নতুন করে শক্তি সংগঠিত করা। আর পাকিস্তানও জানিয়ে দিল তারা শুধু আমেরিকা বা চীনের পাশে দাঁড়ানোর দেশ নয়, তারা নিজেদের স্বার্থে নিজেদের মিত্র বেছে নিতে পারে। এখন পুরো বিশ্ব দেখছে এই নতুন সমীকরণ কোন দিকে যায়। ইসরায়েলকে আরও আক্রমণাত্মক হয়, আমেরিকা কি পাকিস্তানের উপর চাপ বাড়ায়, নাকি ইরান পাকিস্তান চীন এই ত্রিভুজ আরও শক্তিশালী হয়ে ওঠে? উত্তর এখনও অনিশ্চিত, কিন্তু একটা বিষয় নিশ্চিত, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। আর সেই অধ্যায়ের প্রথম পাতায় লেখা হলো পাকিস্তানের আকাশে 8টি F-17 থান্ডারের ডানার ছায়ায়। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ইরান পাকিস্তান সম্পর্ক কি সত্যি মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ধন্যবাদ।